field determination of permeability তোমাদের নিশ্চয়ই মনে আছে ল্যাবরেটরি ডিটারমিনেশনের সুবিধা এবং অসুবিধাগুলো so whenever it's possible or depending on the context আমাদের করলে ভালো হয় আচ্ছা এখন স্ক্রিন পুরোটা বাড়িয়ে দিয়েছি যেটাকে এখন ঠিক আছে আমাদের এখানে তো মাত্র দেখছি অল্প কয়েকজন কারণ কি আরেকটা মিটিং ওখানে ছিল ওই মিটিংটা ক্যান্সেল হয়নি আরেকটা মিটিং अगेन এটা আগে জয়েন করে ওখান থেকে বের হতে হবে তাই না এখানে কেউ আছে স্যার ওই মিটিংটা মনে হয় এখন চলতেছে না আমাদের বোধহয় কতজন আছে এখানে মিটিংয়ে স্টিল অন্য একটা মিটিং অন আছে কিনা anyway let's continue with this one এখানে কয়জন আছো এখানে প্রায় দেখছি 133 তাই না এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছ পার্টিসিপেন্ট 150 স্যার 150 প্লাস 156 টাইপ আচ্ছা এখানে যাও 135 anyway field determination of permeability এটা জেনারেল যে প্রসিডিউর সেটা হচ্ছে water is pumped from a well at a constant rate until the water level in the observation well becomes steady মানে একটা আগে কুয়া বলো বোর ওয়েল বলতে এখানে কুয়ার মতো অত কূপের মতো অত লার্জ ডায়ামিটার নয় এটা স্মল ডায়ামিটার বোর হোল অ্যাকচুয়ালি সেটা তৈরি করে সেখান থেকে at a constant rate water is pumped. The steady state flow is ensured by observation of water levels in the pumping well. যেমন ধরো এই যে এখানে ছবিতে দেখছো এখানে মাঝখানে এটা হচ্ছে পাম্পিং ওয়েল আর তার পাশে দেখো আরো ছোট ডায়ামিটার আরো দুটো ওয়েল these two and এটা হচ্ছে পাম্পিং ওয়েল সো যখন এখান থেকে ওয়াটার পাম্প করা হবে ওয়াটার লেভেলটা নিচে নেমে আসবে ইনিশিয়ালি ইট ওয়াজ হিয়ার এটা নিচে নেমে আসবে এবং যতই পাম্পিং ওয়েল থেকে আমরা ডিসটেন্সে যাব তত কি হচ্ছে ওয়াটার লেভেলটা আস্তে আস্তে আবার রাইজ করে অনেক দূরে গেলে দেখা যাবে সেটা অরিজিনাল লেভেলে আছে এই যে কার্ভটা এটাকে বলা হচ্ছে ড্র ডাউন ইনিশিয়াল ওয়াটার লেভেলটা ছিল হরাইজন্টাল আর পাম্পিং এর ফলে এখানে ড্র ডাউন হয় কেমন সো এই জিনিসটা তুমি এটা 3 ডিমেনশনালি চিন্তা করো সব দিকে একই রকম হবে এন্ড যখন স্টেডি স্টেট কোনটাকে বলবো যখন আমরা দেখব যে অবজারভেশন ওয়েলে এই ড্র ডাউন কার্ভটা আর পরিবর্তন হচ্ছে না একই জায়গায় আছে দেন উই রিচ দ্য স্টেডি স্টেট স্যার রেকর্ডিংটা অন করলে বলো হ্যাঁ বলো রেকর্ডিংটা অন করলে বলো রেকর্ডিং ও রেকর্ডিং অন করো না রেকর্ডিংটা এখানে রেকর্ডিংটা আজকে স্টার্ট রেকর্ডিং ওকে okay so the procedure is quite simple in short water is pumped from a well and it is observed in two other wells দুইটার বেশিও হতে পারে কেমন and steady state flow is attained after a certain time কারণ প্রথম দিকে আস্তে আস্তে পানিটা নামতে থাকবে এবং যখন দেখবো যে এক সময় আর এই ড্রডাউন কার্ভের পরিবর্তন হচ্ছে না এখানে অবজারভেশন ওয়েলে তার লেভেল একই আছে উই কনসিডার স্টেডি স্টেট এবং সেটা যখন আমরা পেলাম দেন
let's consider a ring of water column of thickness dr অর্থাৎ তুমি এইটাকে থ্রি ডিমেনশনালি চিন্তা করো এটা তো তার মধ্যে এই যে ড্রডাউন তার এই পাম্পের চারপাশে এরকম একটা রিং অফ water column এটা চিন্তা করো of thickness dr which is at a distance r from the observation well and let the head loss be dh right at a distance r এটার থিকনেস হচ্ছে dr যেটা এখানে dr দেখতে পাচ্ছ কারণ এটা রাউন্ড সব দিকে সো থ্রি ডিমেনশনালি এরকম আর এখানে হেড লস হচ্ছে dh সো অ্যাজ পার ডার্সিস ল তাহলে ফ্লো কি হবে এখানে এই সেকশনের মধ্যে দিয়ে dh so এই ডিসটেন্সে তার hydraulic gradient এটা হবে dh over dm now we can integrate by separating the terms dr তার সঙ্গে r নিয়ে আসলে আর অন্যদিকে h এবং dh এটা রাখলেই দাঁড়াবে জাস্ট সাইড চেঞ্জ করে and then if you integrate সেই ক্ষেত্রে আমাদের r এর লিমিট কি আসবে r এর লিমিট আসবে সে r1 to r1 হচ্ছে এখানে যে সেন্টার লাইন হচ্ছে অরিজিন সেখান থেকে r1 ডিসটেন্স দূরে আমার একটা অবজারভেশন ওয়েল এটা আর r2 হচ্ছে আরেকটা অবজারভেশন ওয়েলের ডিসটেন্স সো এইখানে আমরা এরকম হেড লসটা আমার কোথা থেকে কোথায় হেড লসটা টোটাল হেড লস অর্থাৎ এই এইচ সেটা দেখো পাম্প করার পরে পানিটা নিচে নেমে এখানে এসছে আর একটা যে ডিসটেন্স ধরবো আমি হ্যাঁ সে r1 ডিসটেন্সে হেড হচ্ছে h1 এবং r2 ডিসটেন্সে হেড হচ্ছে h2 সো দিস h1 and h2 তাহলে এখানে আর লিমিট r1 এর টু r2 এবং হেডের ক্ষেত্রে আসবে h1 এবং h2 এবং ইন্টিগ্রেট করলে ইটস কোয়াইট সিম্পল ইন্টিগ্রেশন এখানে ln of r আর এদিকে h স্কয়ার বাই 2 সো এখানে h2 স্কয়ার মাইনাস h1 স্কয়ার এবং এখানে r2 বাই r1 এবং একে রিঅ্যারেঞ্জ করে উই ক্যান গেট k an expression for k তাহলে এটা আমরা হ্যাঁ বলো স্যার আমাদের স্টেডি স্টেটে কি স্যার পাম্পিং করার পর h1 আর h2 কনস্ট্যান্ট থাকতেছে এরকম ব্যাপার হচ্ছে স্টেডি স্টেট কথাটা তো তাই বলেছি আমরা যখন শুরুতে এই ওয়াটার লেভেল এখানে হরাইজন্টাল থাকবে পাম্পটাকে নিচে নামিয়ে আমরা যখন পাম্প করতে শুরু করব দেন পানি উঠতে থাকবে এই লেভেলটা আস্তে আস্তে নামবে নেমে একটা পর্যায়ে আসবে যখন পানি এখানেও আর নিচে নামবে না এবং এই ড্রডাউন কার্ভটা একই থাকবে অর্থাৎ আর নিচে নামবে না কারণ প্রথম দিকে তো এদিকে ফ্লো আসতে একটু সময় নেবে তারপর যখন স্টেডি স্টেট রিচ করবে তখন এই ড্রডাউন কার্ভের আর কোনো পরিবর্তন হবে না অর্থাৎ আমরা এখানে অবজারভেশন ওয়েলে যদি দেখি যে পানির ডেপথ একই থাকবে ওকে তো তাহলে h1 h2 এটা কি থাকছে কনস্ট্যান্ট থাকছে নাকি জি স্যার হ্যাঁ স্টেডি স্টেট কন্ডিশনের জন্য তাই সো এখানে জাস্ট দেখো তারপরে r1 r2 h1 h2 এই মানগুলো বসাবে এবং কিউটা আমরা তো রেট অফ পাম্পিং সেটাও মেজার করতে পারছি পাম্প থেকে এবং এই কোয়ান্টিটি বসালে উই গেট কে ইটস কোয়াইট সিম্পল না ইন প্রিন্সিপল তবে হ্যাঁ ফিল্ডে এররের চান্সেস থাকবে অনেক বেশি এবং সেটার জন্য স্টেডি স্টেটটা ঠিকমতো অ্যাচিভ হলো কিনা সেটা দেখতে হবে এবং মাল্টিপল টাইমস রিডিং নিয়ে দেখতে হবে একই আসছে কিনা ওকে যদি একই না হয় তাহলে বুঝতে হবে যে সামথিং রং ইভেন এখানে পাম্পিং এর ক্ষেত্রে আমি জিজ্ঞেস করিনি তারপর জিজ্ঞেস করছি পাম্পিং এর ক্ষেত্রে আমরা পাম্পিং রেট চেঞ্জ করতে পারি পাম্পিং রেট চেঞ্জ করলে কি h1 h2 একই থাকবে স্টেডি স্টেটে মানে আমরা যদি পাম্পিং রেট চেঞ্জ করি তাহলে কি h1 h2 একই থাকবে কি মনে করো 129 সুদীপ্ত আছো ইয়েস স্যার আমি যা জিজ্ঞেস করছি বলতে পারছো যে আমরা যদি পাম্পিং রেট অর্থাৎ কিউ চেঞ্জ করি তাহলে
আমার অবজারভেশন ওয়েল তো ফিক্সডই আছে, ধরো অবজারভেশন ওয়েল ফিক্সডই আছে, কেমন? ওয়েল মানে তো সেখানে বোরহোল ডিগ করা হয়েছে, কাজে ওটা তো আর নড়ে যাচ্ছে না। তো স্যার এখানে আমি যদি পাম্পিং রেট চেঞ্জ করি, মনে করো প্রথমে Q1 একটা পাম্পিং রেট দিয়ে এটা আমি একটা স্টেডি স্টেট পেলাম, তারপরে আবার আমি পাম্পিং রেট বাড়ালাম, তাহলে কি এই ড্রডাউন কার্ভটা একই থাকবে? কি অন্য কেউ? রোল 48 তামান্না, রোল 53 নাফিস, তোমরা কি আছো ক্লাসে? 52 অজয়, আসলে কি তোমরা ক্লাস করছো? তোমাদের এখানে সংখ্যা যদিও দেখা যাচ্ছে অনেক, বাট ইউ ডোন্ট রেসপন্ড, তাহলে তো ধরতে হবে যে তোমরা আসলে ক্লাস করছো না। স্যার কিউ চেঞ্জ হলো স্যার, H2 H1 চেঞ্জ হবে স্যার। কে বলছো? স্যার 15 ব্যাচের স্যার 21 স্যার রোল। 15 ব্যাচে 21, কিন্তু আমি তো যাদেরকে জিজ্ঞেস করেছি তারা তো কেউ রেসপন্ড করলো না, তার মানে তারা তো পারুক বা না পারুক কথা তো বলবে, then they are actually not present in the class. হ্যাঁ, সেটা তাহলে এক থাকার কথা নয়, এক থাকবে না। হ্যাঁ, তো এরকম আমরা বিভিন্ন কিউতে চেক করতে পারি যে আমার কে সেম আছে কিনা, বা খুব একটা ভেরিয়েশন হওয়ার কথা নয় স্টেডি স্টেট ফ্লো যদি আমরা অ্যাটেন্ড করে থাকি। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখো, এই সিচুয়েশনকে বলা হচ্ছে আনকনফাইন্ড ফ্লো পাম্পিং টেস্ট। আনকনফাইন্ড কেমন একটা আনকনফাইন্ড? নিচে একটা ইমপারমিয়েবল স্ট্রেটাম, ধরো ক্লে, মোটামুটি ইমপারমিয়েবল, আর উপরে একটা স্যান্ড লেয়ার। তো যেই লেয়ার ওয়াটার বিয়ারিং এবং যেখান থেকে ফ্লো আনা সম্ভব সেটাকে আমরা সাধারণভাবে বলে থাকি একুইফার। এই শব্দটা তোমরা এনভায়রনমেন্টেও পাবা, এই যে আন্ডারগ্রাউন্ড পাম্পিং হচ্ছে বিভিন্ন জায়গায় ডিপ টিউবওয়েল থেকে, এগুলো ওয়াটার বিয়ারিং স্ট্রেটামটাকে বলা হচ্ছে একুইফার। তো এই ক্ষেত্রে দিস ওয়াটার বিয়ারিং স্ট্রেটাম ইজ আনকনফাইন্ড, তার একদিকে ইমপারমিয়েবল লেয়ার আছে কিন্তু অন্য বাউন্ডারিতে ইমপারমিয়েবল লেয়ার নেই, এদিকে ওপেন। স্যার বলো। স্যার যখন স্যার স্টেটে চলে আসবে স্যার, তখন পিজোমিটার আমরা দিয়ে স্যার H2 H1 টা মেপে নিব স্যার, প্র্যাকটিক্যাল ফিল্ডে কি স্যার আসলে পিজিওমিটার দিলে কি এখানে উঠবে উপরে পানি? না স্যার, কিভাবে তাহলে স্যার প্র্যাকটিক্যাল ফিল্ডে স্যার এটা H2 H1 টা স্যার মেজারটা করব স্যার? এইখানে মেজার করার জন্য কি মনে হয় অন্য আর কারো মাথায় কোনো বুদ্ধি আছে? বলে 83 সাদিয়া, সাদিয়া আছো? স্যার আছি। তোমার মাথায় কোনো কিছু খেলছে? ও বলছে যে এখানে পিজোমিটার বসালে পানি উপরে উঠবে কিনা, তাহলে সেটা না উঠলে কি দিয়ে দেখবে? আমার মাথায় আর কিছু আসছে না। রোল 23 মাহবুব, মাহবুব আছো? পিজিওমিটার সেটা কি জিনিস? পিজিওমিটার হচ্ছে সরু একটা স্ট্যান্ড পাইপ, যেটা ইনসার্ট করলে ওয়াটার লেভেলটা ওই পাইপের মধ্যে আসবে। এখন তোমার এখানে যদি হাইড্রোস্ট্যাটিক প্রেসার হয় তাহলে কি পানি উপরে উঠে আসবে? মানে সরু পাইপ দিয়ে হ্যাঁ কিছুটা উঠতে পারে, সেটা কতটুকু? ক্যাপিলারি রাইজ পর্যন্ত, কেমন? তার বেশি সেখানে উঠবে না এখানে যদি এক্সেস প্রেসার না থাকে। শুধু হাইড্রোস্ট্যাটিক প্রেসারে তো ওয়াটার লেভেল থেকে পানি উপরে উঠে আসবে না। তুমি একটা পুকুরের বা একটা পাত্রের মধ্যে পানি নিয়ে সেখানে যদি 10টা টিউবও ইনসার্ট করো বিভিন্ন ডায়ামিটারের, হ্যাঁ খুব সরু ডায়ামিটার ক্যাপিলারি টিউব হলে সেখানে পানিটা উপরে উঠবে, আদারওয়াইজ পানিটা উপরে উঠে খুব একটা মিনিস্কাস রাইজ ছাড়া সেখানে উপরে উঠবে না। হাইড্রোস্ট্যাটিক যেহেতু উপরে, এটা হাইড্রোস্ট্যাটিক প্রেসার মানে তোমার ওয়াটার সারফেস থেকে জাস্ট যতটুকু নিচে যাবে সেখানে গামা এইচ, সেখানে উপরে উঠবে না। এখানে মেজার করার ওয়ে হচ্ছে উপর থেকে আমরা মেজারিং টেপ ইনসার্ট করে দেখি, অথবা এখন বিভিন্ন রকম সেন্সরও আছে, যে সেন্সর তোমার এটা ওয়াটারের টাচ পেলে সে ইন্ডিকেট করে যে হিয়ার ইজ দ্য ওয়াটার লেভেল, কেমন? তো এখন তোমাদের লাইফ টাইমে দেখবে এরকম সেন্সরের যথেষ্ট ইউজ আছে। ইভেন পানির মধ্যে
তুমি নিচে যদি ইনসার্ট করো কত ফিট ডেপথে সেটাও সরাসরি ইন্ডিকেট করবে, রিডিং দেবে। ওকে, তাহলে কি আনসার পেলে? জি স্যার। 21 জি স্যার। প্রেশার মেজারিং ডিভাইস এখন অত কস্টলি নয় এবং অ্যাভেলেবলও, চিপও। দেখুন, তাহলে উপরের যে ডিসকাশনটা করলাম দ্যাট ইজ ফর আনকনফাইন্ড ফ্লো। আরেকটা সিচুয়েশন হতে পারে যেখানে আমার অ্যাকুইফারটা কনফাইন্ড বিটুইন টু ইমপারমিয়েবল স্ট্রেটাম। এই ক্ষেত্রে দেখো এই যে ডটেড যেটা, এটা স্যান্ড লেয়ার বা ওয়াটার বিয়ারিং লেয়ার, অ্যাকুইফার, তার উপরে একটা ইমপারমিয়েবল স্ট্রেটাম, নিচে আর একটা ইমপারমিয়েবল স্ট্রেটাম। এখন এখানে ওয়াটার লেভেলটা কোথায়? ইনিশিয়াল ওয়াটার লেভেল এই জায়গায় উপরে। তো এইখানে যেহেতু এটা ইমপারমিয়েবল, উপরে এবং নিচে দুটোই ইমপারমিয়েবল, উপরে আসলে ডাইরেক্টলি কি এখানে ওয়াটার লেভেল, এখানে কি করতে হবে? এই ক্ষেত্রে এই পাইপগুলোকে ইনসার্ট করতে হবে কোথায়? অ্যাকুইফার পর্যন্ত ইনসার্ট করতে হবে, কারণ এটা এই পাইপগুলো যদি তুমি জাস্ট উপরে রাখো, ইমপারমিয়েবল স্ট্রেটামের মধ্যে রাখো তার এন্ড পয়েন্টটা, তাহলে কি আমরা এই ড্রডাউন কার্ভ পাবো? পাবো কি? পাবো না, কারণ এটা তো মোটামুটি ইমপারমিয়েবল, সেইখানে তাহলে ওয়াটার উপরে আসবে না। এই ক্ষেত্রে সো ইফ ইট ইজ কনফাইন্ড ফ্লো, মানে আমরা আগে থেকেই সয়েলে ইনভেস্টিগেশন করে, সাবসয়েল ইনভেস্টিগেশন করে আমরা সেখানে তার লেয়ার গুলো জানতে পারি, এবং যদি এরকম কনফাইন্ড সিচুয়েশন হয় তাহলে আমাকে এই বোরহোলটাকে ডিগ করতে হবে টু গো ইনটু দ্য অ্যাকুইফার। আগের ক্ষেত্রে দেখো উপরেরটাতে, এখানে উপরেরটা যেহেতু তোমার স্যান্ড লেয়ার, এই ক্ষেত্রে আমরা এই বোরহোলটাকে ডিগ করব আপ টু দি ইমপারমিয়েবল স্ট্রেটাম, এবং এটা যদি তার নিচেও কিছুটা আসে তাতে কিছু যায় আসে না, কারণ এদিক দিয়ে তো আর ফ্লো হবে না তেমন একটা, ইমপারমিয়েবল লেয়ার দিয়ে তেমন একটা ফ্লো হবে না, ফ্লো হবে শুধুমাত্র অ্যাকুইফারের এই লেয়ারে। আর এখানে দেখো এই পাইপগুলো, এগুলো যদি একদম ইমপারমিয়েবল লেয়ার পর্যন্ত নাও যায় তাহলেও যে এই ড্রডাউন কার্ভ পাবো না এমন নয়, কিন্তু কনফাইন্ড সিচুয়েশনে আমাকে অবশ্যই এটা নিচ পর্যন্ত নিতে হবে, অর্থাৎ নিচ বলতে ইমপারমিয়েবল লেয়ার ক্রস করে আমার পারমিয়েবল লেয়ারে নিতে হবে, তাহলে এর মধ্যে দিয়ে পানিটা উপরে আসবে। আচ্ছা, তো এই ক্ষেত্রেও আমরা আগের মতো একই অবজারভেশন ওয়েলে ড্রডাউন কার্ভ অবজার্ভ করবো ওয়াটার লেভেল থেকে, এবং এখানে পাম্প করব পাম্পিং ওয়েল থেকে। এন্ড তবে এই ক্ষেত্রে বোধহয় এক্সপ্রেশনটা এক হবে না। ইন দিস কেস দি এরিয়া অফ ফ্লোটা কি তখন এই জোন দিয়ে হচ্ছে? এই জোন দিয়ে কি ফ্লো হবে? যদিও ওয়াটার লেভেলটা এইভাবে নিচে নেমে এসছে, ফ্লো কি এই জোনে হচ্ছে? উপরের জোনে? উপরের জোনে কোনো ফ্লো হবে না, হচ্ছে কোথায়? এই হরাইজন্টালি, হ্যাঁ, এই অ্যাকুইফারে। অথচ যখন আনকনফাইন্ড ছিল তখন ফ্লো কিন্তু এইখানে হরাইজন্টালি সব দিক থেকে হয়েছে। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দি কনফাইন্ড এন্ড আনকনফাইন্ড অ্যাকুইফার। এই ক্ষেত্রে তাহলে কিউ কি দাঁড়াচ্ছে? কিউ একেআই, কিউ এবি, সেটা একটা এক্সপ্রেশন। অন্য আরেকটা যেটা আমরা পাচ্ছি এখানে, যে এরিয়ার ভিতর দিয়ে ফ্লো হচ্ছে, সেই ফ্লোটা হচ্ছে তাহলে কোথায়? এই এরিয়াটা কতটুকু এই ক্ষেত্রে? কনফাইন্ড অ্যাকুইফারের ক্ষেত্রে দ্যাট ইজ টোয়াইস পাই আর, অর্থাৎ এইরকম একটা সার্কুলার অ্যানিউলার রিং ইনটু ডি। নাকি এটা কি বোঝা গেল? হোয়াই ইট ইজ ডি? তোমার যখন আনকনফাইন্ড অ্যাকুইফার ছিল তখন কিন্তু পুরো এইখান থেকে এই পর্যন্ত বা এইখান থেকে এই পর্যন্ত এরকম একটা অ্যানিউলার রিং এর মধ্য দিয়ে ফ্লো হচ্ছিল, এবং ফ্লোটা কোন ডিরেকশনে? ইফ আই আস্ক ইউ, এটা কি হরাইজন্টাল ডিরেকশন না ভার্টিক্যাল ডিরেকশনে? কে বলবে? রোল 96 মুতাসিম, রোল 96 আদতে কি আছো? 96 কি আছো? দেখো আমি কিন্তু দিস আর অ্যাটেন্ডেন্সেস, কিন্তু ইফ আই ডোন্ট গেট ইউ তাহলে বলতে হবে যে ইউ আর নট ডুইং দ্য ক্লাস। আই এম রেকর্ডিং, যে আমি তোমাদের নাম বলছি, আমি তোমাদের রোল নাম্বার বলছি, এটা কিন্তু আই এম রেকর্ডিং। রোল 51। জি স্যার।
51 51 Hello. তানভীর, হ্যাঁ কে বলছো? 51 বোঝা যাচ্ছে না। রোল 53 নাফিস, Sir, 53 I'm roll 96. রোল 96। তো তুমি এতক্ষণ তো সারা শব্দ নাই তোমার। আমি বলছি যে এখানে ফ্লো কোন ডিরেকশনে, ভার্টিক্যাল ডিরেকশন না হরিজন্টাল ডিরেকশনে? ফ্লো কোন ডিরেকশনে? তাহলে তুমি ঘুমাচ্ছ বসে বসে। রোল 44 নুসরাত, নুসরাত আছো? 44 জি স্যার। এই যে আনকনফাইন্ড জি স্যার। ডিসকাস করলাম আমরা, সেখানে ফ্লো কোন ডিরেকশনে, হরিজন্টাল না ভার্টিক্যাল, নাকি দুইটাই, নাকি কোনো একটাকে প্রাধান্য দেওয়া যাবে? স্যার আমি পার্টটা মিস করছি। রোল 72 আকিব, আকিব ফ্লো কোন ডিরেকশনে এখানে? তাহলে বোঝা যাচ্ছে যে আমি যা বকবক করছি তোমরা আসলে ক্লাস করছো না। কে বলতে পারবা ফ্লো কোন ডিরেকশনে, সয়েলের মধ্যে ফ্লো কোন ডিরেকশনে? স্যার হরাইজন্টাল ভার্টিক্যাল হরাইজন্টাল ডিরেকশনে। এটা কি খুব ডিফিকাল্ট কিছু এই প্রশ্নটা? তাহলে তোমাদের এতজন ছাত্রছাত্রীর মধ্যে ইউ আর নট রেসপন্ডিং, দ্যাটস নট এ গুড সাইন না? যখন তোমরা পরীক্ষায় খারাপ মার্ক পাও তখন আমাদেরও একটা জাস্টিফিকেশন করতে হয়, এই ব্যাচটা আসলে ভালো না, এদেরকে ক্লাসে জিজ্ঞেস করলে কিছুই বলতে পারে না, জাস্টিফিকেশন তখন আমাদের থাকে। অথবা আমার নিজেকেও তো একটা জাস্টিফাই করতে হয় যে এরা নাম্বার কম পেলো কেন, হোয়াট হ্যাপেন্ড। সো তোমরা যদি ক্লাসে দেখি তোমাদের রেসপন্স নাই তাহলে তোমাদের ব্যাচ সম্পর্কে ভালো ধারণা হবে না। যাই হোক, এই দুটো ক্ষেত্রেই সয়েলের মধ্যে যে ফ্লো দ্যাট ইজ প্রিডমিনেন্টলি হরাইজন্টাল, কিছুটা ভার্টিক্যাল হতে পারে বাট দ্যাটস ভেরি স্মল, মেইনলি হরাইজন্টাল। এবং এই ক্ষেত্রে সে কারণেই এই যে ক্যালকুলেশনে এখানেও আমরা যেটা করেছি, এই অ্যানুলার রিং এর মধ্য দিয়ে যে ফ্লো সেটা কিন্তু সব দিক থেকে যে ফ্লো এসছে, সেই জন্যই এখানে দেখো টুয়াইস পাই আর এটার ডায়ামিটার ইনটু ডিআর, সেটা ছিল এরিয়া, টুয়াইস পাই আর ইনটু ডিআর, এই এরিয়াটা ছিল তাই নাকি টুয়াইস পাই আর ইনটু এইচ, সরি টুয়াইস পাই আর ইনটু এইচ, সেটা ছিল এই সিলিন্ডারের সারফেস এরিয়া যার ভিতর দিয়ে ফ্লো হচ্ছে। আর এখন যখন কনফাইন্ড অ্যাকুইফার তখন সেখানে ফ্লোটা হচ্ছে কিন্তু জাস্ট ডি, এই লেয়ারের মধ্য দিয়ে, উপরের লেয়ারে কোনো বা নিচের লেয়ারে কোনো ফ্লো হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে যে এরিয়া, ফ্লো এরিয়া, সেটা কত, টুয়াইস পাই আর ইনটু ডি, এবং বাকি জিনিস তোমার কে থাকলো এবং আই কি দাঁড়াচ্ছে ডিএইচ ডিআর। and then again if you integrate in a similar way you get an expression. এখানে যেমন ডি এসছে এক্সপ্রেশনে কিউ বাই টুয়াইস পাই ডি, আর যখন আমরা আনকনফাইন্ড অ্যাকুইফার ছিলাম তখন সেখানে ছিল h2 স্কয়ার মাইনাস h1 স্কয়ার। এখানে অবশ্য একটু ভিন্ন আছে না, কিউ বাই পাই লগ অফ r2 বাই r1, আর এটাতে লগ অফ r2 বাই r1 ঠিকই আছে। এখানে ছিল কিউ বাই পাই, এখন কিউ বাই টুয়াইস পাই ডি h2 মাইনাস h1, এখানে ছিল h2 স্কয়ার মাইনাস h1 স্কয়ার। হ্যাঁ, সো কনফাইন্ড এন্ড আনকনফাইন্ড অ্যাকুইফার এই দুটোর মধ্যে ফর্মুলাটা ভিন্ন। কাজেই বুঝতেই পারছো যে যখন আমরা টেস্ট করব ফিল্ডে অ্যাকচুয়ালি, সেই ক্ষেত্রে আমাদের সয়েল লেয়ার কি আছে, থিকনেস কি আছে, সেটা বিবেচনায় নিয়ে আমাদেরকে ফিল্ড টেস্টটা কন্ডাক্ট করতে হবে। তোমাদের জাস্ট ব্রেন স্টর্মিং এর জন্য আমি বলবো যে ইউ শুড থিঙ্ক, ধরো এখানে একটা অ্যাকুইফার, এখানে আরেকটা, মানে মাঝখানে একটা ক্লে লেয়ার এবং উপরে আরেকটা অ্যাকুইফার, বোথ অ্যাকুইফার্স আর কনফাইন্ড, সেরকম ক্ষেত্রে কি হতে পারে? এবং তোমাদের পরীক্ষায় কিন্তু এই জাতীয় ওপেন কোশ্চেন, অর্থাৎ যেটা আসলে তোমাদেরকে একটু চিন্তা করতে করে লিখতে হবে, এরকম প্রশ্ন কিন্তু থাকবে, পরীক্ষায় থাকতে পারে, থাকবে। এই লেভেলে তোমরা যদি চিন্তা করতে না শিখো তাহলে ইঞ্জিনিয়ার হয়ে কিছু তেমন কিছু করতে পারবে না। সো
100% কোয়েশ্চেন সেরকম ইনকুইজিটিভ না থাকুক, নর্মালি 5-10% কোয়েশ্চেন তো থাকেই, 10% 15%, অর্থাৎ যারা ভালো পড়াশোনা করেছে, যারা চিন্তা করেছে, যে স্টুডেন্টরা খেটেছে, খাটলে সবাই তোমরা ভালো, সবাই মেধাবী, তো তাদেরকে তো আমাদের রিমুনারেট করতে হবে। তো এরকম প্রশ্ন থাকে। সো ইউ শুড থিঙ্ক যে এখানে একটা ইকুইফার না হয় যদি এখানে দুইটা কনফাইন্ড ইকুইফার হতো, অর্থাৎ এই ইকুইফারের উপরে মনে করো আরেকটা ইমপারমিয়েবল প্লে লেয়ার, তার উপরে আরেকটা ইকুইফার, তাহলে কিভাবে সলভ করতে পারতাম আমরা, কি হতো, বেসিক ফান্ডামেন্টাল ইকুয়েশনটা তাহলে কিভাবে আমরা পেতে পারতাম। ওকে, এটা চিন্তা করব। আমি কি প্রশ্নটা বোঝাতে পেরেছি? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, সো সেটা তোমাদের চিন্তার খোরাক হিসাবে থাকলো। নেক্সট যেটা বলছি যে যখন আমাদের লেয়ার্ড সয়েল থাকে, যে K1 এবং K2, আমি যেটা বলছি এটা খুব ডিফিকাল্ট কিছু নয়, কিন্তু তোমাদের ঘাবড়ানোর কিছু নাই, তোমাদের মনে করার কিছু নাই যে খুব ঝামেলার কিছু তোমাদেরকে দিয়েছি। বাট তুমি একটু চিন্তা করলেই দেখবা তুমি একটা সলিউশন বা একটা লজিক দাঁড় করাতে পারছো, এন্ড দ্যাটস এ গ্রেট অ্যাচিভমেন্ট, দ্যাট উইল বি এ গ্রেট অ্যাচিভমেন্ট। মানে শুধু এই স্যার দুইটা অ্যাকুইফারের মধ্যে দিয়ে কি স্যার পাম্পিং টা চলবে স্যার? হ্যাঁ, তাই। আচ্ছা, নেক্সট যেটা এখানে আমি এক্সপ্লেইন করছি এখন, দ্যাট ইজ পারমিবিলিটি ফর লেয়ার ডিপোজিটস। কারণ আমরা নেচারে এরকম হোমোজেনিয়াস লেয়ার বিশেষত আমাদের দেশে খুব একটা পাই না। হ্যাঁ, ধরো স্যান্ড লেয়ারই, যেটা এখানে উপরেরটাতে দেখাচ্ছি, যে স্যান্ড লেয়ার একটাই ইকুইফার, কিন্তু একদম হোমোজেনিয়াস একই স্যান্ড লেয়ার অনেক নিচ পর্যন্ত, এরকম অনেক কম, অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আমরা দেখি এরকম লেয়ার ডিপোজিট, যে উপরের লেয়ার তার পারমিবিলিটি K1, নিচের লেয়ার তার পারমিবিলিটি K2। এই ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট পারমিবিলিটিটা কি হবে? কারণ সত্যিকার অর্থে ফিল্ডে যখন আমরা ফিল্ড টেস্ট করছি, সেই ক্ষেত্রে কি আমরা ভিন্ন ভিন্ন, সেখানে যত ভেরিয়েশন থাকুক, আমরা কি পারমিবিলিটি আলাদা আলাদাভাবে পাচ্ছি? কি বলো, এই যে টেস্টগুলো থেকে এখানে কি আমরা আলাদা আলাদাভাবে পাচ্ছি? আমরা একটা এই কম্বাইন্ড সিস্টেমের একটা ইকুইভ্যালেন্ট পারমিবিলিটি পাচ্ছি নরমালি, কারণ একটাই তো ফ্লো, কিউ মেজার করছি এখানে, R1 R2 এবং H1 H2 এগুলো মেজার করছি, এবং ডিটাও আমাদেরকে জানতে হচ্ছে, এবং আনকনফাইন্ডের ক্ষেত্রেও এরকম প্যারামিটারগুলো জানতে হচ্ছে, দেন আমরা ইকুয়েশনে বসাচ্ছি এবং কে পাচ্ছি, এই কে একটাই তো পাচ্ছি। বা আমরা হয়তো 3-4টা রিডিং নিলাম বিভিন্ন কিউতে, তো সেটা কাছাকাছি হবে, অ্যাভারেজ করে নিচ্ছি, এখানে তো আমাদের জোন টু জোন আলাদা পারমিবিলিটি আমরা পাচ্ছি না। কিন্তু যদি এমন হয় যে আমার লেয়ার ডিপোজিট এরকম একটা পারমিবিলিটি K1 আর একটা পারমিবিলিটি K2, এবং আমার ফ্লো যদি এরকম এই লেয়ারগুলোর পারপেন্ডিকুলার ডিরেকশনে হয়, তাহলে ইকুইভ্যালেন্ট পারমিবিলিটিটা কি হতে পারে? এটা বিশেষত এরকমটা, এটা কোথায় আসবে? এটা আমরা যখন ফিল্টার লেয়ার তৈরি করি, তোমরা যখন পানির ফিল্টার, সেখানে দেখো না কোর্স স্যান্ড, ফাইন স্যান্ড, এরকম একটা লেয়ারের পরে আরেকটা লেয়ার এরকম থাকে। তো সেই ক্ষেত্রে আমার ফ্লো ডিরেকশন তাহলে লেয়ারগুলোর পারপেন্ডিকুলার ডিরেকশনে, সেরকম ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট পারমিবিলিটি কি হতে পারে? Again, as per Darcy's law, the rate of flow সেটা হবে AKI, এবং ফার্স্ট লেয়ারের মধ্যে দিয়ে সেটা হবে AK1 ডেল্টা H বাই, থিকনেস যদি L1 হয় ডেল্টা H1 বাই L1। হ্যাঁ, এটা হচ্ছে এই লেয়ারে হেড লস, আর এখান থেকে ডেল্টা H1 বের করতে পারছি। ফর দি সেকেন্ড লেয়ার অলসো আমাদের একই রকম এক্সপ্রেশন দাঁড়াবে, এবং এখানে ডেল্টা H2 QL2 বাই AK2। হ্যাঁ, কিউ যদি আমাদের রেট অফ ফ্লো হয়, কোন ডিরেকশনে? ভার্টিক্যাল ডিরেকশনে। সো এই দুটো কি হবে? এই কিউ এই লেয়ারের ভিতর দিয়ে এবং এই লেয়ারের ভিতর দিয়ে কিউ কি সমান না ভিন্ন? কি হবে, কি বলো? দেখো, তোমরা এই জিনিসগুলো চিন্তা করতে পারো, আলাদা হবে। কি বলো, অন্যরা কি বলো? আমি যদি একটা এরকম একটা সার্টেন এরিয়া বিবেচনা করি, যেমন এ এবং বি এই লাইন দিয়ে বাউন্ডেড, এই এরিয়াটা বিবেচনা করি ভার্টিক্যালি সেম এরিয়া, তাহলে কি
এখানে যে রেট অফ ফ্লো আর এখানে রেট অফ ফ্লো কি ভিন্ন হবে? জি স্যার। হ্যাঁ, ভিন্ন হবে। তুমি একটা পাইপের মধ্য দিয়ে, কেমন একটা পাইপ চিন্তা করো, একটা পাইপ, তার ভিতর দিয়ে ফ্লো দিচ্ছ, পাইপের ক্রস সেকশন সব জায়গায় সমান, কিন্তু সেকেন্ড ইয়ারে ফ্লুইড মেকানিক্স পড়ে এসছো, তোমার পাইপের কি বিভিন্ন সেকশনে কি ফ্লো রেট ভিন্ন ভিন্ন হবে? হওয়ার সুযোগ আছে কি? সেম হবে। এলিভেশন হেড আলাদা হলে তখন তো চেঞ্জ হয়ে যায়। স্যার এলিভেশন লেয়ারের এর সঙ্গে স্যার পার্টিকেল সাইজের উপর স্যার নির্ভর করবে না স্যার ফ্লোটা? কেমন করে আমরা সে কেমন করে তোমার উপরের লেয়ার দিয়ে যেই ফ্লোটা আসবে সেটা নিচের লেয়ার দিয়ে পাস করবে? উপরে যদি কম ফ্লো আসে, নিচের লেয়ার দিয়ে কি বেশি ফ্লো পাস করতে পারবে? না So, স্যার। তুমি যদি কন্টিনিউটি হিসাব করো, হ্যাঁ, এই যে বলছে দিস আর ফান্ডামেন্টাল, এটা কিন্তু খুব সিম্পল জিনিস। দেখো, তোমাদের এই ইকুয়েশন পড়ে কোনো লাভ হবে না যদি না তোমরা এরকম চিন্তা করতে শিখো। তোমাদের এই যে থিওরি আমরা পড়াই সেটা কিন্তু মেইনলি তোমার থিঙ্কিং ক্যাপাসিটি সেটা বাড়ানোর জন্য, আদারওয়াইজ কিন্তু জাস্ট ইকুয়েশন মুখস্থ করা, ইকুয়েশন মুখস্থ করা দিস উইল বি মিনিংলেস। তোমার এটা কন্টিনিউটি, উপরের লেয়ার দিয়ে যে ফ্লো আসবে সেটা নিচের লেয়ার দিয়ে এর বেশি তো যাওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, মনে করো উপর লেয়ার দিয়ে অনেক ফ্লো আসলো, এই যে বৃষ্টির পানিতে, যেমন ধরো বৃষ্টির পানি তোমার মাঠে থেকে বিভিন্ন লেয়ারে সিপ করে নিচে যাচ্ছে, তুমি যদি একটা এরিয়া সেখানে ডিফাইন করো 1 ফিট বাই 1 ফিট, এবং সেই এরিয়ার ভিতর দিয়ে যে ফ্লোটা যাবে, উপরের লেয়ারে যদি মনে করো অনেক বেশি ফ্লো সম্ভব, কিন্তু যতটুকু যাচ্ছে তার চেয়ে বেশি তো নিচে যাওয়ার সুযোগ নেই। আবার যদি বলো না উপরের লেয়ারের ভয়েড কম, এখানে ফ্লো কম, তো এখানে যদি ফ্লো কম হয় নিচে কি তার চেয়ে বেশি যাওয়ার কোনো সুযোগ আছে? কি বলো তুমি? না স্যার। স্যার নাই স্যার, আসলে যদি স্যার 3-4টা লেয়ার হয় স্যার, উপরে সবচেয়ে স্যার ডিসচার্জ বেশি, নিচে তারপর কম, আস্তে আস্তে তো স্যার কমা না, যেহেতু ডিরেকশনটা একই দিকে, যেহেতু একই দিকে ডিরেকশন, সো তোমার কন্টিনিউটি যদি তুমি চিন্তা করো, তাহলে সবচেয়ে মিনিমাম ফ্লো যে লেয়ারের তার চেয়ে বেশি তো অন্য কোনো লেয়ার দিয়ে পাস হতে পারবে না। ঠিক আছে, আমি যা বললাম এটা নিজেরা এবার একটু চিন্তা করবে যে হ্যাঁ, এর চেয়ে বেশি হওয়া সম্ভব না। সো তাহলে এখানে যে ফ্লো, উপরের লেয়ারের যে ফ্লো কিউ আর নিচের লেয়ারের যে ফ্লো কিউ, দোজ টু শুড বি সেম, সেজন্য কিউ বলা হয়েছে। এখন আর যদি আমরা ইকুইভ্যালেন্ট চিন্তা করি, যে এটা যদি একটা ইকুইভ্যালেন্ট লেয়ার হয় উইথ পারমিয়াবিলিটি কে ভার্টিক্যাল ইকুইভ্যালেন্ট পারমিয়াবিলিটি, আমরা K1 K2 আলাদা না করে একটা পারমিয়াবিলিটির কথা চিন্তা করছি যে ইকুইভ্যালেন্ট পারমিয়াবিলিটি কত, সেই ক্ষেত্রে ফ্লোটা কত হবে? A K delta H over L, total L equal to then L1 plus L2 is the total thickness of the layer, 2 layers, এবং এখান থেকে delta H এটা, and of course the total head loss, এই টপ থেকে বটম পর্যন্ত, এই টপ থেকে বটম পর্যন্ত যে হেড লস, that will be the algebraic sum of head loss in layer 1 and head loss in layer 2. তো সেটা যদি হয় ডেল্টা H equal to delta H1 plus delta H2, তাহলে এখানে এই মানগুলো এখন এই ডেল্টা H1 ডেল্টা H2 এই এবং ডেল্টা H এই তিনটা বসালে what we get this expression। এখান থেকে এ যেহেতু আমাদের এরিয়া সেম, এগুলো চলে যাচ্ছে, কিউ সেম, কিউ বাই এ চলে যে কি থাকছে L by KB, এখানে L1 by K1, L2 by K2। তোমরা এই যে ইলেকট্রিক্যাল সার্কিটে সিরিজ প্যারালাল কানেকশনের ক্ষেত্রে এরকম জিনিস পেয়েছো বিভিন্ন ক্ষেত্রে, তাই না? সিরিজে একরকম, প্যারালালে আরেক রকম, এরকম এক্সপ্রেশন। সো এখানে দেখো তাহলে KV সেটা কি দাঁড়াচ্ছে? L1 plus total length by KB equal to L1 by K1 plus L2 by K2। এটা যদি আরো তুমি n নাম্বার অফ লেয়ার্স নাও, সেটা এটাকে তুমি এক্সটেন্ড করতে পারো, কি দাঁড়াবে? টোটাল thickness L divided by KB equal to summation of L by K, অর্থাৎ L1 by K1, L2 by K2। সো এইখান থেকে আমরা লেয়ার ডিপোজিট তার পারমিয়াবিলিটি হিসাব করতে পারি, ইকুইভ্যালেন্ট পারমিয়াবিলিটি, এবং সেটা ধরে ফ্লো হিসাব করতে পারি যদি আমরা আলাদা আলাদা লেয়ারের পারমিয়াবিলিটি জানি। আন্ডারগ্রাউন্ড, হ্যাঁ বলো।
স্যার আমরা তো স্যার যখন কন্টিনিউটি ইকুয়েশনটা করি তখন তো স্যার এরিয়া আর ভেলোসিটি দুইটাই চেঞ্জ হয় স্যার a1 v1 ইকুয়াল টু a2 v2, কিন্তু স্যার এই ক্ষেত্রে তো স্যার আমাদের এরিয়াটা সেম থাকতেছে, আর যেহেতু স্যার দুইটার পারমিয়াবিলিটি ডিফারেন্ট তাহলে তো স্যার ভেলোসিটিটা ডিফারেন্ট আসবে না, তো স্যার ডিসচার্জটা কিভাবে সেম থাকতেছে দুইটা লেয়ারে? শোনো শোনো, ভেলোসিটি ডিফারেন্ট হবে, হ্যাঁ, তো স্যার বাট এরিয়াটা তো সেম তোমার থাকতেছে। হাইড্রো তোমার, হ্যাঁ, তোমার ওখানে ভি ইকুয়াল টু কি, ভি ইকুয়াল টু কি, স্যার ভলিউম স্যার KI স্যার। কে আই, এআই। তাহলে কোথায় পার্থক্য হচ্ছে তুমি কি বুঝতে পারছো? ও জি স্যার, জি স্যার হ্যাঁ? বুঝতে পারছি, জি স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ, কারণ পারমিবিলিটি তো সেম না, কাজে আই কি এখানে হেড লস কি একই সমান হবে? না স্যার, জি জি, বুঝতে পারছি। ওকে ওকে, সো এই যে দেখো জিনিসগুলো, ডেফিনেটলি আই অ্যাপ্রিশিয়েট যে তুমি যা প্রশ্ন করেছো, তুমি যদি না বুঝে থাকো প্রশ্ন করেছো এন্ড তুমি নিজে দেন ইউ গট দি আনসার, এবং হয়তো একটু চিন্তা করলে তুমি নিজেও বের করতে পারবে। আচ্ছা, তো এটা কখন, যখন ভার্টিক্যাল ডিরেকশনে ফ্লো, এবং ধরো আমরা যখন এরকম লার্জ এরিয়াতে এই যে ওয়াটার রিচার্জ, আমাদের অ্যাকুইফারের রিচার্জ যদি আমরা হিসাব করতে চাই, তখন এনভায়রনমেন্টে তুমি হয়তো সেটা এনভায়রনমেন্টের কোনো কোর্সে তোমার প্রয়োজন হবে বা রিয়েল লাইফে প্রয়োজন হবে, যে এই বছর যে পাম্পিং করছি পরের বছর বৃষ্টির পানিতে সেইটুকু রিচার্জ হবে কিনা, তাহলে তুমি নিশ্চয়ই এরকম একটা ইকুয়েশন ব্যবহার করো, কারণ ভার্টিক্যাল ফ্লো সেই ক্ষেত্রে নাকি বৃষ্টির পানিটা উপর থেকে ভার্টিক্যালি নিচের দিকে যাচ্ছে, যদি মাল্টিপল লেয়ার থাকে তাহলে সেই। আচ্ছা, অন্য আরেকটা ক্ষেত্রে যদি হয় যে প্যারালাল টু দি বেডিং প্লেন, ফ্লোটা এই ক্ষেত্রে আমার লেয়ারিংটা এরকম ধরো K1 K2 দুটো লেয়ার এবং ফ্লোটা হরিজন্টাল, সেই ক্ষেত্রে পারমিবিলিটি কি হবে? সেই ক্ষেত্রে আমার উপরের লেয়ারের Q1, এই ক্ষেত্রে কি কিউ উপরের লেয়ারের কিউ আর নিচের লেয়ারের কিউ সমান হবে? কি বলো, এই কিউ আর এই কিউ কি একটা আরেকটার উপরে নির্ভরশীল? না স্যার, ইন্ডিপেন্ডেন্ট। এটা ইন্ডিপেন্ডেন্ট, অথচ আগে নির্ভরশীল ছিল, কারণ যখন ভার্টিক্যালি ফ্লো করে, কারণ এইটা এই দুটোর মধ্যে দিয়ে যেটা মিনিমাম তার চেয়ে বেশি তো যেতে পারবে না, অথচ এখন যেই লেয়ারের পারমিবিলিটি বেশি সেই লেয়ার দিয়ে বেশি ফ্লো হবে। সো এই ক্ষেত্রে আমরা যেমন দেখছি কিউ যদি উপরের লেয়ারে এ কে আই হয়, হ্যাঁ, এল এখানে এরিয়া, এবং এই ক্ষেত্রে এরিয়া সমান নয়, এটার লেন্থ L1, এবং তুমি এখানে যে ক্রস সেকশন হিসাব করছো সেখানে তাহলে এইটার এরিয়া আর এটার এরিয়া এক হবে না। সো এখানে A1 K1 এটা আই, এখানে অবশ্য আইটা আর হেড লসটা সমান ধরা হচ্ছে, এখানে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট আই সেম ফর বোথ লেয়ার্স, কারণ ফ্লো তো এই ডিরেকশনে যাচ্ছে। তুমি যদি ইকুইভ্যালেন্ট একটা হিসাব করতে চাও তাহলে এইখানের যে হেড আর এইখানের হেড, এটা তো একটা কনস্ট্যান্ট হেডে পাওয়া, তুমি যদি ইকুইভ্যালেন্ট হেড চিন্তা করো। সো এখানে আই সেম, আর কিউ কি হবে, কিউ হবে দুইটা লেয়ারের কিউ ড্রপ, কিউ টু Q1 প্লাস Q2, কাজে ইন্ডিভিজুয়ালি যে ফ্লো A1 K1 আই, হ্যাঁ, এবং এখানে A1 তুমি L1 ইন্টু 1 বলতে পারো, কারণ এটা থিকনেস L1, আর তুমি যদি এর পারপেন্ডিকুলার এই স্ক্রিনের পারপেন্ডিকুলার ডিরেকশনে ইউনিট লেন্থ হিসাব করো, তাহলে এরিয়াটা ক্রস সেকশন এরিয়াটা কত হবে? L1 ইন্টু 1। একইভাবে নিচের লেয়ারের জন্য L2 ইন্টু 1, এবং সেখানেও Q2 দাঁড়াবে L2 K2 আর। আর ইকুইভ্যালেন্ট একটা লেয়ার যদি আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রে থিকনেস হচ্ছে L1 প্লাস L2, এবং ইকুইভ্যালেন্ট হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, ইকুইভ্যালেন্ট পারমিবিলিটি, এবং এখানে H বসিয়েছে হরাইজন্টাল পারমিবিলিটি, এটা মিন করার জন্য, হ্যাঁ, এন্ড আই। তাহলে কিউ ইকুয়াল টু যেহেতু Q1 প্লাস Q2, তাহলে এক্সপ্রেশনে বসালে কি ক্যান্সেল আউট হয়? আই ক্যান্সেল আউট হয়। এর আগে ক্যান্সেল আউট হয়েছিল কোনটা? এরিয়া, এবং তাই তো এখানে ছিল কিউ আর এরিয়া, কিউ সমান ছিল সব ক্ষেত্রে, এরিয়া সমান ছিল। আর এখন হাইড্রোলিক গ্রেডিয়েন্ট আই সমান সব ক্ষেত্রে, এবং আর কিছু সমান আছে, আর কিছু সমান, শুধু আই সমান, আর এখানে ইউনিটি ছিল এরিয়ার জন্য, হ্যাঁ, সেটা আমরা এখানে তো 1 বলে আর সেটা এক্সপ্রেশনে আসে নাই। সো আলটিমেটলি KH ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? L1 K1 প্লাস L2 K2 ডিভাইডেড বাই L1 প্লাস L2। এটা কখন? যখন ফ্লো ইজ প্যারালাল টু দি বেডিং প্লেন, মাল্টিপল লেয়ার যদি এরকম থাকে,
সো দুটো ক্ষেত্রে তুমি বুঝতেই পারছো যে এই ক্ষেত্রে যে লেয়ারের ভয়েড বেশি সেই লেয়ার দিয়ে বেশি ফ্লো হবে, যে লেয়ারের পারমিবিলিটি কম সেই লেয়ার দিয়ে কম ফ্লো হবে। কিন্তু এই অন্য ক্ষেত্রে যেটা ছিল ভার্টিক্যাল ফ্লো, সেই ক্ষেত্রে যেহেতু সবগুলো লেয়ারকে ক্রস করে যেতে হচ্ছে, কাজেই এখানে মিনিমাম পারমিবিলিটি যেই লেয়ারের সেই লেয়ারটা ফ্লোকে কন্ট্রোল করছে, ফ্লো ভলিউমকে কন্ট্রোল করছে। বাট এনিওয়ে আমরা দুটো সিচুয়েশনই ফিল্ডে পাই, এবং শুধু ফিল্ডে নয়, যেমন তুমি যদি ফিল্টার ডিজাইন করো, সে তুমি ফিল্টার মানে কি, ওয়াটার পিউরিফাই করছো, ইভেন ধরো একটা কি ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্ট আমাদের যেমন আছে, কোথায় আছে বলতে পারবা? ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে না আমাদের ঢাকা শহরে? সায়দাবাদে আছে, সায়দাবাদে আছে, অনেক বড় সড়ো একটা আছে, কেমন? সো হ্যাঁ, এই যে সিম্পল জিনিস তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি সিভিল ইঞ্জিনিয়ার, তোমাকে যদি আরেকজন জিজ্ঞেস করে আর তুমি হা করে বলো আমি তো জানি না, তাহলে তো তোমার ইন্টারভিউতে তাহলে বলবো যে তো আসলে কোনো চোখ কান খোলা মানুষ না। হ্যাঁ, ইটস রিলেভেন্ট টু ইউ। তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং একটা স্ট্রাকচার বা প্ল্যান। হ্যাঁ, তো এই যে তুমি এরকম ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে সেইখানে ফিল্টারিং প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে, তো এরকম বিভিন্ন রকমের স্যান্ডেড লেয়ার দিয়ে সেখানে ফিল্টার করা হতে হয় অনেক জায়গায়। ইভেন যেমন এই যে সুইমিং পুলের পানি, আমি যে ঢাকা ইউনিভার্সিটি সুইমিং পুল, ওদের ওখানে তাদের সুইমিং পুলও পানিটাকে ট্রিট করতে হয়, মাঝে মধ্যে ক্লিন করতে হয়, প্রতি সপ্তাহে একবার করে ওরা ফিল্টার করে পুরো পানি। সুইমিং পুলের অনেক পানি, তাই না? পুরোটা ফিল্টার করতে হয়। হ্যাঁ, যদিও কেমিক্যাল ট্রিটমেন্ট করে, তাছাড়াও ফিল্টার করতে হয়। তো ফিল্টার তাহলে এরকম তোমাকে ফিল্টার ডিজাইন করতে হচ্ছে। আমরা যেমন রিভার ব্যাংক প্রোটেকশনে সেখানেও আমরা এরকম গ্র্যানুলার ফিল্টার ব্যবহার করি। হ্যাঁ, সো কোথায় কোন পারপাসে তোমার ফিল্টারটা মধ্য দিয়ে এরকম ভার্টিক্যাল ফ্লো হবে, প্রত্যেকটা লেয়ারকে ক্রস করে যাবে, আর কোথায় হরাইজন্টাল, সেটা তোমার সিচুয়েশনের উপর নির্ভরশীল। বাট নাও ইন বোথ কেস ইউ ক্যান ফাইন্ড অ্যান ইকুইভ্যালেন্ট পারমিবিলিটি। এটুকু পর্যন্ত তোমাদের কোনো জিজ্ঞাসা? আর কোনো প্রশ্ন? ইনফ্যাক্ট দিস আর কোয়াইট সিম্পল। এবং তোমরা যখন এই টেক্সট পড়বে, বই পড়বে, আমি তোমাদেরকে বলবো যে তোমরা নিজেরাও যেন নিজেদেরকে এরকম ভাবে প্রশ্ন করো যে এটা কেন কেন বললো, এইটার লিমিটেশন এই। তাহলেই তুমি কিন্তু দেখবা তোমার কাছে পড়াশোনা কষ্টকর মনে হবে না, তোমার মনে থাকবে। তুমি তোমার কখনো তোমার মেমোরি দেখবা সহজেই মনে থাকবে, তোমার কাছে কষ্টকর মনে হবে না, যেটাকে বলা হয়ে থাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়া আর কি। তুমি নিজেকে নিজে প্রশ্ন করবে। হ্যাঁ, হয়তো তুমি সঙ্গে সঙ্গে আনসার পাবে না, ফাইন, এতে কোনো অসুবিধা নাই। হ্যাঁ, তুমি পরে জিজ্ঞেস করতে পারো আমাকে বা তোমার ফ্রেন্ডকে, বাট তুমি দেখবা লার্নিং প্রসিডিউর সেক্ষেত্রে অনেক সহজ। এখানে যেমন কয়েকটা প্রশ্ন আছে, প্রবলেম আছে, যেমন এই প্রবলেমটা জাস্ট ডাইরেক্টলি মান বসিয়ে দেয়া, এটাতে এমন বলার নেই। এটা আজকে বোধহয় ডিসকাস করার মতো সময় নেই আমরা। কিন্তু এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলোতে কিন্তু তোমার এই যে প্রথম দিকে আমাদের যে ওয়েট ভলিউম রিলেশনশিপ, সেগুলো কিন্তু অনেক জায়গায় লাগবে। কাজে তার কেউ যদি আগের জিনিসগুলো কভার করে না থাকো, তাহলে অন্য জায়গায় যে আটকে পড়বা। যেমন কম্প্যাকশন চ্যাপ্টারেও সেগুলো লেগেছে, এখানেও সেগুলো লাগবে। এই প্রবলেমটা দেখো, দ্বিতীয়টা, এই যে দ্বিতীয়টা, এটা একদম স্ট্রেইট ফরওয়ার্ড প্রবলেম। আমাদের বইয়ে দেখো তিনটা লেয়ার আছে, তিনটা লেয়ারের পারমিবিলিটি দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে বা থিকনেস দেওয়া আছে। সো ইকুইভ্যালেন্ট পারমিবিলিটি কত সেটা বের করতে বলেছে। ইটস সিম্পলি এখানে ফ্লো ডিরেকশন কোন দিকে সেটা, এটা দেখে কি মনে হচ্ছে? আমি যদি তোমাকে বলি এই যে ইকুয়েশনটা এখানে ব্যবহার করা হয়েছে, এখানে কোন দিকের ফ্লোর কথা বলা হয়েছে? এটা ভার্টিক্যাল ফ্লো। এটা যদি নাও থাকে তাহলে সেটা ইকুয়েশন থেকেই বোঝা উচিত। আর এখানে দুটোই বের করা হচ্ছে, হরাইজন্টাল ফ্লোর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট কত হবে সেটা বের করা হচ্ছে। এই সিম্পল প্রবলেম, জটিল আমি কোনো কিছু দেখছি না। এবং তোমাদের বইয়ে আরো কিছু প্রবলেম আছে, সেগুলো তোমরা দেখবা। এখানে নিচে কিছু টার্ম ছিল, যেমন ডিফারেন্ট টার্ম। এই যে আজকে আমরা গ্রাউন্ড ওয়াটার টেবিল কথাটা বলেছি, সেটা ব্যবহার করেছি। পোর ওয়াটার, এটা এর আগেও ব্যবহার করেছি। হ্যাঁ, এখানে ক্যাপিলারি নিয়ে একদিন তোমাদেরকে একজন কিছু জিজ্ঞেস করেছিল।
এটা বোধহয় তোমরা ইন্টারমিডিয়েট লেভেলেও পড়ে এসছো। যদি থিন টিউব হয় এবং সেটা ফ্লুইডের মধ্যে ইনসার্ট করা হয়, তাহলে দেখা যায় যে ওই টিউবের মধ্যে ফ্লুইডটা উপরে উঠে আসে কিছুটা। হ্যাঁ, এটা দুটো কারণে, একটা হচ্ছে ক্যাপিলারি অ্যাকশন বলা হয়ে থাকে, আর একটা হচ্ছে মিনিসকাস। হ্যাঁ, কারণ এই যে দুটো ম্যাটেরিয়াল, গ্লাস এবং ফ্লুইড, এই দুটোর মধ্যে কোনো কোনো ক্ষেত্রে এরকম কার্ভেচার আপওয়ার্ড, কোনো কোনো ক্ষেত্রে কার্ভেচার ডাউনওয়ার্ড, উল্টা দিকে। এবং এটা মার্কারি এবং গ্লাসের ক্ষেত্রে, এটা ওয়াটার এবং গ্লাসের ক্ষেত্রে। হ্যাঁ, এবং একই এই যে কালারে বুঝতে পারছো এখানে 3 ধরনের লিকুইড, একই সাইজের টিউব। দেখো 3 ধরনের লিকুইডে একটার ক্ষেত্রে নিচে নেমে গেছে, এটা মার্কারির ক্ষেত্রে এটা ঘটে। আর পানির ক্ষেত্রে, অয়েলের ক্ষেত্রে এটা উপরে ওঠে। আর যদি একই ফ্লুইড হয়, বিভিন্ন সাইজের টিউব ইনসার্ট করো, তাহলে সবচেয়ে সরু যেটা সেটাতে বেশি উপরে উঠবে পানি। হ্যাঁ, এটা ক্যাপিলারি রাইজ। তো এগুলো জাস্ট তোমাদের জানার জন্য, যদি আগে তুমি না জেনে থাকো, এখানে থাকো, এগুলো ডিসকাস না করলে চলবে। হ্যাঁ, এটা তোমরা যেমন ল্যাবরেটরিতে রিডিং নিতে তোমরা দেখেছো, মিনিসকাস রিডিং নিতে হয়, তাই না? মিনিসকাস রিডিংটা কোথায় নিতে হয়? কারণ এখানে তো কাচের যে টিউব, টিউবের গায়ে এরকম করে কার্ভেচার হয়, কোথায় নিতে হয় সেটা? এরকম নিচে, লোয়ার মিনিসকাস হয়। কিন্তু যখন মার্কারি কনভেক্স হয় তখন কি নিতে হয়? আপার মিনিসকাস। এবং এখানে আরেকটা ফেনোমেনা আছে, কেন এটা এরকম কার্ভ হয়, সেটা সারফেস টেনশনের কারণে। সেগুলোই ওকে, ঠিক আছে। এই জিনিসগুলো আমি আর এক্সপ্লেন করার দরকার দেখি না, এটা তোমরা দেখো। তাহলে এই পর্যন্তই থাকলো আজকে। ওকে, ইউ ক্যান লিভ। আমি এখানে মিটিং, এটা এন্ড মিটিং করতে হবে না, আগে ভিডিও, আগে কি ভিডিও রেকর্ডিং বন্ধ করতে হবে নাকি? জি স্যার, রেকর্ডিংটা অফ রেকর্ডিংটা অফ করতে